খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। আর.জি. কর কাণ্ডে সুপ্রিম শুনানির দিন নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। আমন্ত্রিত কারা? শ্যামবাজার পাঁচমাথা মোড়ে রাত দখলের মিছিলে এসে কোপের মুখে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা। ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক, সিবিআইয়ের কাছে গেল বড় চিঠি, রেহাই পেলেন না বিনীত গোয়েলও। প্রমাণ নষ্ট করতে ঘটনাস্থল ভাঙার নির্দেশ সন্দীপেরই, অনুমতি খোদ স্বাস্থ্য দপ্তরের। মানে সব জানতেন মমতা। একটা প্রচার করা হচ্ছে আপনাদের নাকি আর্থিক চেষ্টা করা হয়েছে পুলিশ কর্তৃক। প্রশ্ন করতেই তিলোত্তমার বাবা মা কি বললেন? এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের বাছাই করা খবর সবার আগে পেতে। আর.জি. কর কাণ্ডে সুপ্রিম শুনানির দিনই নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। আমন্ত্রিত কারা? আগামী সোমবার অর্থাৎ 9ই সেপ্টেম্বর নবান্নে জরুরি বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ্য, আগামী সোমবার দুপুর 1টায় নবান্নর সভাঘরে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাক পেয়েছেন সমস্ত দপ্তরের সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। উল্লেখ্য, একই দিনে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলায় শুনানি হয়েছে। ফলে এই নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। নবান্ন সূত্রে খবর, 9 তারিখ আসলে পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সমস্ত দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবদেরও ডাকা হয়েছে। কোন দপ্তরের কাজ ঠিক কতটা এগোলো এইসব খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া এই মুহূর্তে আর.জি. কর কাণ্ডের জেরে শহর জুড়ে প্রতিবাদের মিছিল বা অন্যান্য আন্দোলনের ফাঁকে কোথাও কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা তা খবর নেবেন তিনি। এছাড়া আন্দোলনে অংশ নিতে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে এমন খবরও রয়েছে গোয়েন্দা সূত্রে। এইসব দিকে তীক্ষ্ণ নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারণে তার পর্যালোচনা বৈঠকে ডাক পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া সদ্যই বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল। আর.জি. করের ঘটনার পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তিনি সই করলে আইনে পরিণত হবে। তা কিভাবে প্রয়োগ করা যায়, ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে অপরাজিতা কোথাও সংঘাত ঘটছে কিনা সেই দিকে নিয়েও মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সোমবার নবান্নের বৈঠক নানান দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। শ্যামবাজারে ঋতুপর্ণাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। অভিনেত্রীর অপমানে সোচ্চার ইন্ডাস্ট্রি। শুধুমাত্র গো ব্যাক স্লোগান নয়, ঋতুপর্ণা সেনগুপ্তর উপর চড়াও হওয়া ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এমন এক ঘটনায় অভিনেত্রীর পাশে ইন্ডাস্ট্রির সহ অভিনেতারা কি বলছেন, রূপা গঙ্গোপাধ্যায় থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়রা দেখুন ভিডিওতে। 14ই আগস্ট রাত দখলের লড়াই শুরু হয়েছিল। গোটা শহর দেখেছিল প্রতিবাদের এক নিদারুণ রূপ। তারপর থেকে একে একে চলছে পথে নানান ধরনের আন্দোলন। বুধবার রাতেও এই ধরনেরই এক আন্দোলন দেখেছে মহানগরী। রাত 9টা থেকে গোটা শহরে আলো নিভিয়ে প্রতিবাদ করেছেন সকলে। সোচ্চার হন সাধারণ মানুষ, সকলেই, সেলেব থেকে প্রত্যেকেই। তবে এইসবের মধ্যেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গো ব্যাক স্লোগান ওঠে ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে। অভিনেত্রী সেখানে এসে উপস্থিত হতেই চারপাশ থেকে উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে তাকে ব্যঙ্গ করা হয়। কিছুক্ষণ পর গাড়িতে উঠে শ্যামবাজার ছেড়ে বেরিয়ে যেতে হয় ঋতুপর্ণাকে। অভিনেত্রীর সঙ্গে এহেন ব্যবহারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্ডাস্ট্রির সহ অভিনেতা ও অভিনেত্রীরা। এই ঘটনায় ঋতুপর্ণা অত্যন্ত আক্ষেপ করেছেন। বলেছেন, এই চেহারা দেখে আমি লজ্জিত এবং কম্পিত। আমার প্রাণ চলে যেত গতকাল। একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, নিরপেক্ষ মানুষ, এক মহিলা হয়ে এক মহিলার পাশে দাঁড়াতে এসেছিলাম মোমবাতি জ্বালিয়ে। এখানে মানুষের আক্রোশ বা কিছু সংখ্যক লোক মত্ত অবস্থায় এ ধরনের কাজ আমার সাথে করলো। তবে আমার ভিতরে মনে প্রতিবাদ থাকবেই, অভয়ের সুবিচার চাই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেছেন, ওর প্রতিবাদের ভঙ্গি আপনাদের ভালো লাগেনি, ওর ভিডিও আপনাদের পছন্দ হয়নি, না হতেই পারে। আপনারা ওকে স্পষ্ট ভাষায় গো ব্যাক স্লোগান দিয়েছেন, সেটাও মেনে নিলাম। এমনকি বিষয়টা মেনে নিয়ে ও জায়গাও ছেড়ে দেন, কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তার গাড়ির কাঁচের দরজায় ধাক্কা দিচ্ছেন, এটা ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। আপনারা ভুলে গিয়েছেন যে আপনারা মহিলাদের জন্য রাত দখল করতে রাস্তায় নেমেছিলেন। আপনারা কি ভুলে গিয়েছেন আপনারা সকলেই একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান এবং একজন মানুষ হিসেবে তার অধিকার নষ্ট করার জন্য বিচার চাইতে রাস্তায় দখল নিচ্ছেন? ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা হয়েছে তার তীব্র নিন্দা করছি।
ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক। সিবিআইয়ের কাছে গেল বড় চিঠি, রেহাই পেলেন না বিনীত গোয়েলও। প্রসঙ্গত, আরজি করের আবহে শুরু থেকেই বারবার সংবাদ মাধ্যমের সামনে এসেছে কলকাতা পুলিশের স্বচ্ছতার পক্ষে ব্যাট ধরেছিলেন বিনীত গোয়েল। স্পষ্ট বলেছিলেন কলকাতা পুলিশের কিছুই লুকানোর চেষ্টা করছেন না। শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে রয়েছেন কলকাতা পুলিশের ভূমিকা। দিকে দিকে উঠেছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। লালবাজার পর্যন্ত গিয়েছে জুনিয়র ডাক্তারদের মিছিল, আর তাদের হাতেই পদত্যাগের দাবিতে ডেপুটেশন তুলে দিয়েছেন আন্দোলনকারীরা। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। বিনীতের পদত্যাগের দাবিতে জনস্বার্থ মামলাও হয়েছে। এবার বড় পদক্ষেপ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ জড়িত পুলিশ অফিসারদের গ্রেপ্তার এবং তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার দাবি। একই সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক বলে চিঠিতে উল্লেখ করলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে এমনটাই। ছাড় পাননি বিনীত গোয়েলও। উঠে এসেছে কামদুনি মামলারও প্রসঙ্গ। কামদুনি তদন্তে বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই চিঠিতে। প্রসঙ্গত, আরজি করের আবহে শুরু থেকেই বারবার সংবাদ মাধ্যমের সামনে কলকাতা পুলিশের স্বচ্ছতার পক্ষে ব্যাট ধরেছিলেন বিনীত। স্পষ্ট বলেছিলেন কলকাতা পুলিশ কিছুই লুকানোর চেষ্টা করছে না বা করেওনি। যদিও হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনার মধ্যেই দিন কয়েকের মধ্যেই অকুস্থলে বহু মানুষের ভিড় নিয়ে ওঠে প্রশ্ন। এরই মধ্যে আবার কলকাতা পুলিশের আওতায় থাকাকালীন তদন্ত যে স্বচ্ছ পথে এগিয়েছে তা প্রমাণে মাঠে নামেন ডিসি সেন্ট্রাল। অভিক দে নামে এক ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখিয়ে বিতর্কে জড়ান তিনি। অন্যদিকে ঘটনায় আবার শুরু থেকেই টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই টালা থানাতেই প্রথম দায়ের হয়েছিল অভিযোগ। থানার ওসিকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছিল সিবিআই। এরই মধ্যে আবার জ্যোতির্ময়ের চিঠি নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। অন্যদিকে টালা থানার ওসি ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। কি কারণে, হঠাৎ তার এমন কি হলো? ইতিমধ্যেই দুটি নামী বেসরকারি হাসপাতাল রিপোর্ট দিয়েছেন পালস 67, বিপি 140/80, প্রশ্বাস মাত্রা 20 প্রতি মিনিট, অক্সিজেন মাত্রা 98%, ব্লাড সুগার 90, ব্রেনের সিটি স্ক্যান নর্মাল, চেস্ট রিপোর্টও নর্মাল। তাহলে এমন কি হলো? শহরের নানান প্রান্তে নানা দিক থেকে দিনভর হাসপাতালে নাকি ঘুরলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। 10 ঘন্টা ধরে প্রায় 8টি হাসপাতালে ঘুরলেও ভর্তি কোথাও হতে পারেননি। সকাল 10:40 থেকে ঘুরলেন রাত 9টা পর্যন্ত। বলছেন বুকে যন্ত্রণা হচ্ছে, কিন্তু কোথাও ভর্তি হচ্ছে না। সূত্রের খবর, নানান পরীক্ষা নিরীক্ষা হলেও তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। দমদম থেকে সল্টলেক, আলিপুর থেকে দক্ষিণ কলকাতা, এমনকি বাইপাসের একাধিক হাসপাতালেও ঘুরেছেন বলে খবর। এই দিন তিনি হাসপাতালে গিয়েই বলেন বুকে যন্ত্রণা হচ্ছে, তিনি ভর্তি হতে চান। তারপরেই দ্রুত তার সাথে পরীক্ষা করা হয়। কিন্তু যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় রিপোর্ট সব নর্মাল। চিকিৎসকেরা তাকে এমন কথাও জানিয়ে দেন কোনো উদ্বেগের কারণে এমন হয়ে থাকতে পারে। সেই কারণে কাউন্সেলিংয়ের পরামর্শ দেওয়া হয় তাকে। ইতিমধ্যেই দুটি নামী বেসরকারি হাসপাতালের রিপোর্ট এসেছে তার হাতে। কার্ডিওভাস্কুলার সিস্টেম পরীক্ষায় সাউন্ড এবং বাকি সব কিছু তার নর্মাল ছিল। পাশাপাশি একটি হাসপাতালের পরীক্ষায় রিপোর্টে লেখা আছে কোয়ারি প্যানিক অ্যাটাক উইথ মাইল্ড ডিহাইড্রেশন। প্রতি 8 ঘন্টা অন্তর 500 মিলিলিটার নর্মাল স্যালাইন দেওয়া যেতে পারে, এইটুকুই শুধু লেখা আছে তার প্রেসক্রিপশনে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার সমস্ত গুরুত্বপূর্ণ নথি। সিবিআই সূত্রে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চলছে সেই নথিপত্র উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। 2022-23 সালে আরজি কর হাসপাতালে নিয়োগ করা হয়েছিল 84 জন হাউস স্টাফকে। নিয়োগের জন্য গঠন করা হয়েছিল 13 জনের একটি কমিটি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই নিয়োগেও দুর্নীতি হয়েছে, কারণ ওই 84 জনকে নিয়োগ করা হয়েছিল কমিটির সুপারিশ ছাড়াই। এর পাশাপাশি 3টি সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ, আর তার কয়েকদিন পরেই ভাঙা হয়েছিল সেমিনার রুমের পাশের একটি ঘর, যা ঘিরে তুমুল হইচই এবং বিতর্ক শুরু হয়। জানা গিয়েছে ওই ঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডের প্রথম তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। তারপরে সেই তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্বভার হাতে পাওয়ার দিনই ভেঙে ফেলা হয় সেমিনার রুমের পাশের একটি ঘর এবং শৌচালয়ের দেওয়াল। পিডব্লিউডির তরফেই ভাঙা হয়েছিল ওই ঘর। সূত্র মারফত জানা গেছে পিডব্লিউডি কে দেওয়া পারমিশন লেটার উদ্ধার করেন সিবিআই গোয়েন্দারা। সেখানে প্রাক্তন
অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই ছিল। তিনি পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছিলেন। তারপরই ওই ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল। অন্যদিকে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে আরো একটি চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে। জানা গিয়েছে একাডেমিক ফান্ডের টাকা অন্য খাতে খরচ করতেন সন্দীপ ঘোষ। জানা গিয়েছে নিজের পছন্দের কন্ট্রাক্টরদের দিয়ে বিভিন্ন কাজের বরাত দেওয়া হতো। তারপর কাজ শেষে একাডেমিক ফান্ডের টাকা দিয়ে তাদের বিল দেওয়া হতো এবং সেই টাকায় কিছু টাকা ফের সন্দীপের পকেটেও আসতো। সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন পুরো বিষয়টি যাতে কেউ না জানতে পারে, তার জন্য বিভিন্ন কারসাজি করতেন সন্দীপ ঘোষ, যার ফলে পুরো দুর্নীতি এতদিন ধরে প্রকাশ্যে আসেনি।